কোথাও কেউ নেই। পর্ব ১৭। পরপর ৩ কাপ চা খেয়ে ফেলল বাকের। সে বসেছে জলিল মিয়ার স্টলে, দৃষ্টি ১১ নম্বর বাড়িটির দিকে। কম্পাউন্ডারওয়ালা বাড়ি, ১ মাস হলো ভাড়া দেওয়া হয়েছে। সন্দেহজনক ভাড়াটে, নজর রাখতে হচ্ছে সেজন্যই। এটা তার দায়িত্ব। চোখের সামনে বেচাল কিছু দেয়া যাবে না। এটা ভদ্রলোকের পাড়া, সবাই ফ্যামিলি ম্যান, ছেলে মেয়ে নিয়ে বাস করে, এলেবেলে কেউ না। বাকের হাতের ইশারায় জলিল মিয়াকে ডাকলো। জলিল মিয়া ক্যাশ সামলাচ্ছিল। সকালবেলাটা বিজনেসের আসল সময়, ক্যাশ ফেলে হুট করে উঠে আসা যায় না, কিন্তু না গিয়েও উপায় কি, বাকের ভাই রাখছেন। জলিল মিয়া বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে তুলল। বিনীত একটা ভঙ্গিতে বলল, কি বাকের ভাই? কাছে আসতে বললাম। ১ মাইল দূরে থেকে, কি বাকের ভাই, তাড়াতাড়ি আসেন, প্রাইভেট কথা আছে। জলিল মিয়া দীর্ঘ নিঃশ্বাস গোপন করে উঠে এলো। বাকের গলার স্বর খাদে নামিয়ে ফেলল। ১১ নম্বর বাড়িটার ব্যাপার কি? জানি না তো বাকের ভাই। ভালো করে দেখলে কি মনে হয়? জলিল মিয়া তাকালো ১১ নম্বর বাড়িটির দিকে, কিছুই বুঝতে পারল না। ৮-১০টা বাড়ির মতোই, আলাদা কিছু নাই। নতুন রং করা হয়েছে, এই যা। বোঝা যায় কিছু? জি না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে না বাড়ির সামনে, কালো রঙের? তা আছে। বোঝা যায় কিছু? জি না। চোখ কান বন্ধ করে দোকান করেন, বোঝা যাবে কি? চোখ দুটো খুলে পকেটে রেখে দিলেই হয়, সেইটাই ভালো, ব্যবহার যখন হয় না। জলিল মিয়া এটাকে রসিকতা মনে করে হাসতে চেষ্টা করলো। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে না রিক্সা দাঁড়িয়ে আছে তা নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই। একদল চোর নিয়ে দোকান চালাতে হচ্ছে, এদিক ওদিক তাকাবার সময় কি আছে? চায়ের স্টল করতে গেলে ম্যানেজার 10টা চোখ থাকতে হয়, তাকিয়ে থাকতে হয় 10 দিকে। তার দুটো মাত্র চোখ। বাকের ভাই আমি যাই, ক্যাশ খালি। বাকের সে কথার জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। কালো গাড়িটির মালিক বের হয়ে আসছে। লোকটার উপর চোখ রাখা দরকার। লোকটা মুখশো জোয়ান, চকচকে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছে। তাকে বিদায় দিতে 18-19 বছরের একটা মেয়ে গেটের বাইরে এসেছে, খুব হাত নাড়ছে। লোকটা গম্ভীর। বাকের এগিয়ে এলো, হাতে তার সিগারেট। মেয়েটাকে কাছ থেকে দেখা দরকার। 2 বোন এবং তাদের মা থাকে এই বাড়িতে। মেয়েদের বাবা থাকে ইরান অথবা ইরাকে। বাড়িওয়ালা তাই বলল। পয়সাওয়ালা ফ্যামিলি। 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়েছে, এতে বাড়িওয়ালা খুশি। এদের নজর শুধু টাকার দিকে, টাকা ঠিকমতো পেলেই হলো, অন্য কিছু দেখবে না। বাকের গেটের কাছে পৌঁছাবার আগে মেয়েটি ভেতরে ঢুকে গেল। চিমসে ধরনের একটা বুড়ো এসে গেটে তালা লাগিয়ে দিল। এটা সন্দেহজনক, সবসময় গেটে তালা থাকবে কেন? তাছাড়া বুড়ো ধরন কেমন কেমন, মাটির দিকে তাকিয়ে হাঁটে, কারো চোখের দিকে তাকায় না। মনে পাপ আছে নিশ্চয়ই। বাকেরের সঙ্গে একদিন অল্প কিছু কথা হয়েছে। বুড়ো বাজার করে ফিরছিল, 2 হাতে 2টো ব্যাগ। ব্যাগের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, রীতিমতো ঘামছে। বাগের এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন ভাই? বুড়ো দারুণ চমকে উঠল। হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যাবার মতো অবস্থা। ব্যাগ নামিয়ে কপালের ঘাম মুছল। গোটা বাজারটাই কিনে ফেলেছেন দেখি। এত কি কিনলেন? আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কি আছে আশেপাশে? এত বাজার যে, কি ব্যাপার, পার্টি ফার্টি নাকি? সপ্তাহের বাজার। চলে যাচ্ছেন কেন? দাঁড়ান, দুটো কথা বলি। এই পাড়ায় নতুন এসেছেন, আলাপ পরিচয় হয় নাই। আমার নাম বাকের। নেন সিগারেট নেন। আমি সিগারেট খাই না। অন্যদিন আপনার সাথে কথা বলবো, আজ আমার একটু তাড়া আছে। নামটা বলে যান। জোবেদ আলী। মেয়ে দুটো কি হন আপনার? চাচা, দুঃসম্পর্কের চাচা। জোবেদ আলী হাঁটা ধরল এবং 2 বার পিছনে ফিরে তাকালো। চোখের দৃষ্টি মাছের মতো, খুবই সন্দেহজনক। তারাবাত্ত গেটের সামনে দাঁড়িয়ে বাকের দ্বিতীয় সিগারেটটি ধরালো। 10:30 বাজে।
চরচর করে রোদ বাড়ছে। রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। সানগ্লাস সঙ্গে নেই, মাথা ধরে যাবে। বাকির গেটের ভেতর উকি দিল। বাড়িটি ভালো সাজিয়েছে, ফুলের টব দিয়ে ছয়লাপ করে ফেলেছে। একটা কুকুরও আছে। এ পাড়ায় কুকুরওয়ালা বাড়ি তাহলে দুটো হলো। বদরউদ্দিন সাহেবের বাড়িতেও কুকুর আছে। সেই কুকুরটা অবশ্য দেশি, ওদেরটার মতো না। ওই বাড়ির কুকুরটা উলের বলের মতো, দেখলেই লাথি দিতে ইচ্ছে করে। একদিন নির্ঘাত লাথি বসাবে। এখনই পা নিষ্পিস করছে। বাকের দেখলো মুনা হনহন করে যাচ্ছে। আজও সে দেরি করলো অফিসে যেতে। রিক্সা পেতে আরও আধা ঘন্টা লাগবে। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 11:30 বেজে যাবে। কেউ অবশ্য কিছু বলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মানোর অনেক সুবিধা আছে। মুনা, এই মুনা। মুনা থমকে দাঁড়ালো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। চলো রিক্সা ঠিক করে দেই। রিক্সা আমি নিজেই ঠিক করতে পারবো। চলো না, আমার চেনা রিক্সাওয়ালা আছে, হাফ ভাড়ায় নিয়ে যাবে। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুনা কিছু বলল না। বলে লাভ নেই, সে আসবেই। সারা পথ বক বক করতে করতে মাথা ধরিয়ে দিবে। 11 নম্বর বাড়ির ব্যাপারটা লক্ষ্য করেছো? কি ব্যাপার? দুটো মেয়ে মাকে নিয়ে একা থাকে, তাতে অসুবিধা কি? না, কোনো অসুবিধা নেই। মেয়েগুলো স্কুল কলেজ কোথাও যায় না, বাড়িতেই থাকে। গাড়ি করে নানান কিসিমের লোকজন প্রায় আসে। আজ সকালেই একজনকে দেখলাম। পরের ব্যাপার নিয়ে এত মাথা ঘামান কেন বাকের ভাই? বেচাল কিছু কি না তাই ভাবছি। পাড়ার একটা ইজ্জতের ব্যাপার আছে না, ভেসে যেতে দেয়া যায় না। পাড়ার ইজ্জতের দায়িত্বটা আপনাকে দিল কে? না, তা না, দায়িত্ব কিছু না। বাকের খানিকটা বিষণ্ণ হয়ে পড়ল। মোনার সঙ্গে দেখা হলেই তার এরকম হয়, মন কেমন খারাপ হয়ে যায়। বাকের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিকশার খোঁজে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। এই সময় রিকশা পাওয়া মুশকিল, বড় রাস্তা পর্যন্ত যেতে হবে। মুনা অফিসে ঢুকতেই পালবাবু বললেন, আজ এত দেরি করলেন যে? বড় সাহেব 3বার আপনাকে খোঁজ করেছেন, যান তাড়াতাড়ি যান। ভালো একটা এক্সকিউজ তৈরি করুন, বলবেন রিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে। মুনা হাসল। বড় সাহেব কাউকে ডাকলে পালবাবু অস্থির হয়ে পড়েন। কত রকম অদ্ভুত সাইকোলজি থাকে মানুষের। বেশিরভাগ মানুষই কি অন্যায় ব্যাপার নিয়ে মাথা ঘামায়। পালবাবু উদ্ঘিন্ন গলায় বললেন, যান। অপেক্ষা করছেন কেন? যাচ্ছি। যাচ্ছি বলেও মুনা তার চেয়ারে বসলো। টেবিল ভর্তি ফাইল। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম টেবিল বোধহয় তার কখনো হবে না। রোজ একগাদা ফাইল জমা হয়ে থাকবে। বড় বড় ফিগার ভর্তি ফাইল। প্রতি পাতায় 10টা করে ভুল থাকবে। ক্যালকুলেটর টিপে টিপে ফিগার চেক করতে করতে মাথা ধরে যাবে এবং বমি বমি ভাব আসবে। কুৎসিত ব্যাপার। পালবাবু বললেন, আবার বসে পড়লেন কেন? শরীরটা বিশেষ ভালো না পালবাবু। ফাইল দেখে মাথা ঘুরছে, বমি আসছে, মনে হচ্ছে বমি করে দেব। মুনা মুখ বিকৃত করল। স্যারের সঙ্গে দেখা করে আসেন, তারপর রেস্ট নেন। 1 গ্লাস লেবুর শরবত খান, শরীর ফ্রেশ হয়ে যাবে। ভিটামিন সি আছে, খুব খুব ইফেক্টেড। যান যান, দেরি করবেন না। স্যারের সঙ্গে ঝামেলাটা সেরে আসুন, আমি শরবতের ব্যবস্থা করছি। ঝামেলা করতে হবে না, আমি অফিসে বেশিক্ষণ থাকবো না, এখনই চলে যাব। কেন? বলেছি তো আপনাকে, আমার শরীরটা ভালো না, মাথা ঘুরছে। বড় সাহেব কাকে যেন টেলিফোন করছিলেন। হাত ইশারা করে মুনাকে বসতে বললেন। টেলিফোন নিশ্চয়ই খুব ব্যক্তিগত। তিনি নিচু গলায় বলছেন এবং মনে হচ্ছে মোনার উপস্থিতিতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। মোনার একবার ইচ্ছা হলো বাইরে গিয়ে দাঁড়ায়, কিন্তু বড় সাহেব হাতের ইশারা করে বসতে বলেছেন। মোনা ইতস্ত করতে লাগলো। কথাবার্তা শুনতে ইচ্ছা করছে না, তবু শুনতে হচ্ছে। অফিসের এত বড় একজন মানুষ কেমন অসহায় গলায় কার যেন রাগ ভাঙানোর চেষ্টা করছেন। নিশ্চয়ই তার স্ত্রীর। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা বসল। এই লোকটির অফিসে অনেক বদনাম আছে, কিন্তু মুনা কোনোটি বিশ্বাস করে না। তার ধারণা ছোটোখাটো এই মানুষটি নিতান্তই ভালো মানুষ। শুধু ভালো না, বেশ ভালো। মিস মুনা? জি। ব্যাপারটা কি বলুন তো?
3 মাসের জন্য ছুটি চেয়েছেন। আমার স্যার ছুটি পাওনা আছে। সে তো সবারই আছে। আমারও হিসেব করলে 1 বছর ছুটি পাওনা হবে। তাই বলে কি আমি 1 বছর ছুটি নিয়ে নিব? বলুন। মুনা জবাব দিল না। তার ধারণা ছিল ছুটি দিতে তিনি আপত্তি করবেন না। মিস মুনা, আপনার কি শরীর খারাপ? জি না স্যার, শরীর ভালোই। তাহলে এত লম্বা ছুটি নিয়ে কি করবেন? আমার মামার চাকরি সংক্রান্ত যে ঝামেলা ছিল তাও তো মিটে গেছে বলে মনে হয়। মিটেনি? জি মিটেছে। বড় সাহেব সিগারেটের প্যাকেট নাড়তে নাড়তে বললেন, ম্যাটারনিটি লিভ ছাড়া এত লম্বা ছুটি কখনো দেয়া হয় না, বুঝতে পারছেন? তবে বিয়েটি এর কোনো ব্যাপার হলে মাসখানেক ছুটি নিন। বিয়েটির এর কোনো ব্যাপার না স্যার। ও আচ্ছা। স্যার, আমি তাহলে উঠি? ঠিক আছে, যান। অফিসে কী রকম কাজের চাপ বুঝতেই পারছেন। ইয়ার এন্ডিং। নিশ্চয়ই আপনার টেবিলে 10-15টা ফাইল পড়ে আছে। আছে না? জি আছে। বড় সাহেব ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মুনা খুব মন খারাপ করে তার টেবিলে ফিরল। সে ধরেই নিয়েছে আজ তার ছুটি হবে। এতটা আশা উচিত হয়নি। কেন সে এতটা আশা করল? টেবিল কি ফাইলের সংখ্যা আরও বেড়েছে? মোনা শুকনো মুখ নিয়ে তার চেয়ারে বসতে পালবাবু বিশাল এক লেবুর গ্লাস শরবত নিয়ে এলেন। সেটা দেখা মাত্র গা গোলাতে শুরু করলো। নিন, এক চুমুক খেয়ে ফেলুন। হেভি ট্রাভেল হয়ে পড়েছে। লেবু কিনে এনে বানানো হয়েছে। ক্যান্টিনওয়ালাকে 1 টাকা দিয়েছি চিনির জন্য, তাও বেটা দিতে চায় না। যত ছোট লোক এসে জড়ো হয়েছে। নিন, খান। চুমুক দিন। রেখে দিন আপনি, আমি ধীরে সুস্থে খাবো। এখন ইচ্ছে করছে না। মুনা দুপুর পর্যন্ত এক নাগাড়ে কাজ করলো। 1টা থেকে লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের কিছু সময় আগেই সেকশনাল ইনচার্জ মতিন সাহেব এসে বিস্ময় মুখে বললেন, আপনি কি ছুটির জন্য দরখাস্ত করেছিলেন? মুনা মাথা নাড়ল। মতিন সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, কথাবার্তা তেমন হয় না। ছুটির দরখাস্ত তো আমার মাধ্যমে যাওয়ার কথা। আপনি সরাসরি করেছেন কেন? ব্যাপারটা কি? আপনি ওই দিন ছিলেন না তাই। ওই দিন ছিলাম না, পরে এসেছি তো। নিখস্ত হয়ে যায়নি। অফিসের একটা ডেকোরম আছে, আইন কানুন আছে, সেসব মানা উচিত। নাকি আপনি মনে করেন তা উচিত না? মোনা কিছু বলল না। আশেপাশের সবাই তাকাচ্ছে। টাইপিস্ট 2জন টাইপ বন্ধ করে কাগজপত্র নাড়াচাড়া করছে। মতিন সাহেবের কথা শোনার জন্য টাইপ বন্ধ করার প্রয়োজন ছিল না। তিনি বেশ উঁচু গলাতে কথা বলছেন। ইচ্ছে করে বলছেন, সবাইকে শোনাতে চান। মিস মুনা। জি স্যার। বড় সাহেবের সঙ্গে আপনার ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, শুধু আপনার কেন, অনেকেরই থাকতে পারে। তার মানে এই না যে সামান্য ব্যাপারেও তার কাছেই যেতে হবে। ভবিষ্যতে এটা দয়া করে মনে রাখবেন, প্লিজ। মোনার চোখ ভিজে উঠল। সে কি বলবে ভেবে পেল না। সরি বলবে না চুপ করে থাকবে। মতিন সাহেব উঠে দাঁড়ালেন। একটা টাইপ করা কাগজ এগিয়ে দিয়ে তার দিকে দিলেন। থমথমে গলায় বললেন, এই নিন অর্ডার। বড় সাহেব আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করেছেন। যান, বাড়ি গিয়ে ঘুমান। কাজের সময়টা যদি আপনাদের ছুটির দরকার হয় তাহলে অফিস খোলা রাখার মানে কি? সব বন্ধ করে দিলেই হয়। মতিন সাহেব কি বলছেন না বলছেন তা মোনার কানে ঢুকছে না। সে টাইপ করা অর্ডারটি দ্বিতীয়বারের মতো পড়ছে। স্বাস্থ্যগত কারণে আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো। আপনি ছুটিতে যাবার আগে আপনার দায়িত্ব ডিলিং সেকশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জনাব রাকিবউদ্দিন ভূঁইয়াকে বুঝিয়ে দিয়ে যাবে। অফিস থেকে বেরোতে বেরোতে 5টা বেজে গেল। পালবাবুর সঙ্গে এলেন রিক্সা খুঁজে দেবার জন্য। আসল কারণ অবশ্য 2 মাসের ছুটি নেবার রহস্যটা জানা। এতটা কৌতূহল মানুষদের কৌতূহল যদি কিছু কম থাকতো তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো। কিংবা কে জানে, হয়তো কৌতূহল আছে বলেই হয়তো পৃথিবী সুন্দর। হঠাৎ ছুটি নিলেন, কি ব্যাপার? এমনি নিলাম। আমরা আরও ভাবলাম বিয়েটির ব্যাপার। না, ওই ব্যাপার হলে আপনারা জানতেন না? অবশ্য ঠিক, ওদের সেই কথাই বলছিলাম। কাদের? কলিগদের। সবই জিজ্ঞেস করছিল। মুনা রিকশায় উঠে পড়ল। ঝকঝকে সুন্দর আকাশ, অপরিচ্ছন্ন রাস্তাঘাটে লোকজন গিজগিজ করছে, কিন্তু আকাশটা কি নির্জন, কি পরিষ্কার।
মুনার বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না, একা একা ঘুরতে ইচ্ছা করছে। কালও অফিস থেকে ফিরে একা একা বেশ খানিকক্ষণ ঘুরেছে। শাহবাগের এক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেস্ট্রি কেক খেয়েছে। আজও কি সেরকম করবে, নাকি যাবে মামুনের কাছে? একদিন না একদিন তো যেতেই হবে। আজই সেই দিন, তাহলে অসুবিধা কি? এখন অবশ্য তাকে পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত, কিংবা কে জানে হয়তো পাওয়া যাবে। না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই। মামুন অবাক হয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তুমি এসেছো? আমার ধারণা ছিল তুমি কোনোদিনও আসবে না। তোমাকে শান্ত করার জন্য আমাকেই যেতে হবে, রাগ ভাঙাতে হবে। তোমার নেচার তো জানি। আজই যাব ভেবেছিলাম, যাওনি তো। না যাইনি, সাহস হয়নি। তোমাকে কি বলবো, কিভাবে ক্ষমা চাইবো তাই ভাবছিলাম। কদিন ধরে মারাত্মক মেন্টাল প্রেশার গেছে এই কয়দিন ধরে। ইউ ক্যান নট ইমাজিন। এখন কি প্রেশার কমেছে? হ্যাঁ, কমেছে। যখন তুমি বলবে আমাকে ক্ষমা করে দিয়েছো, তখন পুরোপুরি কমবে। 1 মিনিট বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? চাটা বলে দিয়ে আসি। যাবো আর আসবো, রিল্যাক্স করো। মামুন চটি ছটফট করে পড়তে পড়তে খুব ব্যস্তভাবে নেমে গেল। নেমে যাওয়ার ভঙ্গি কত সহজ, কত স্বাভাবিক। মুনা নিজের মনে খানিকক্ষণ হাসল। একটি 10-11 বছরের ছেলে কৌতূহলী হয়ে উকি দিচ্ছে। নতুন কাজের ছেলে হবে বোধহয়। এই মেসে 2 দিন পর পর নতুন কাজের ছেলে আসে, কিছুদিন থাকে, তারপর কোনো এক বোর্ডের জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যায়। একবার মামুনের সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। ওই ছেলেটার নাম ছিল রাখাল। মুনার সঙ্গে ভালোই খাতির ছিল। তাকে আসতে দেখলে ছুটে আসতো, মামুনের খবর দিত। মামুন যখন থাকতো না, সে ঘর খুলে দিত, মেঝেতে বসে গল্প করত। রাখাল কি কারো নাম হয়? তুই তো আর গরু চড়াস না যে নাম থাকবে রাখাল। আবার কি কমুগণ, বাপ মায় রাখছে। হিন্দুদের রাখাল নাম থাকে, কিন্তু তুই তো মুসলমান, নামটা বদলানো দরকার, বুঝলি? সুন্দর দেখে একটা নাম দেব তোর। ঠিক আছে, জি আচ্ছা। মুনা ভেবে রেখেছিল তারা যখন নতুন বাসা করবে তখন রাখালকে মেস থেকে নিয়ে নেবে। যেখানে স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, সেখানে একটা চটপটে কাজের ছেলে দরকার। বাজার করবে, রান্না করবে, বাড়ি পাহারা দেবে। চেহারা দেখে মানুষ বোঝা বোধহয় খুব মুশকিল। এই রাখাল যে এই কাণ্ড করবে কে জানতো। মামুন একগাদা খাবার দাবার এনেছে, ডালপুরি, পেঁয়াজু, ফ্লাক্স ভর্তি করে চা। মুনা, চা খাও, নিজে ঢেলে নাও। পেঁয়াজুগুলো খুব ঝাল, কিন্তু খেতে ভালো। মুনা চা ঢাললো, চাটা ভালো, বেশ লাগছে খেতে। মামুন তার বিছানায় পা তুলে বসেছে, মাঝে মাঝে পা নাড়াচ্ছে। পা নাচানো দেখতে ভালো লাগে না। আগে অনেকবার মামুনকে সে পা নাচাবার জন্য বকা দিয়েছে, আজ কিছুই বলল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মুনা, বলো, তুমি আসায় আমি কি পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বোঝানো মুশকিল। যা দুশ্চিন্তা করছিলাম ওই দিনের ব্যাপারটার জন্য আমি খুবই দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত, এত কিছু একসঙ্গে। মামুন লক্ষ্য করলো মোনা চা খাচ্ছে ঠিকই, কিন্তু তার মুখ ভাবলেশহীন, যেন সে তার কোনো কথা শুনতে পাচ্ছে না। তাকিয়ে আছে দূরে কোথাও। মুনা। মুনা তাকালো তার দিকে, জবাব দিল না। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, ওই দিনকার ঘটনা আমি জাস্টিফাই করতে অনেক চেষ্টা করেছি। দেখো মোনা, আমাদের বিয়ে ঠিকঠাক হয়ে আছে। আমরা দুজনে মিলে একটা বাড়ি ভাড়া করেছি, ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি। বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, কিন্তু ধরতে গেলে আমরা স্বামী স্ত্রী, ঠিক না? বলো তুমি, আই এম রাইট? মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসল। মামুন তা লক্ষ্য করল না, যেন সে ক্লাসে বক্তৃতা করছে। এমন ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে কথা বলতে লাগলো। দেখো মুনা, ওই দিন আশেপাশে কেউ ছিল না, তুমি এবং আমি।
হঠাৎ আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে গেল। তুমি ব্যাপারটা কি ভেবে নেবে আমি কিছুই ভাবলাম না। মানে? থাক, আমি শুনতে চাই না। শুনতে না চাওয়াটাই ভালো। আমিও বলতে চাই না। তার চেয়ে ভাবা যাক এ জাতীয় কিছু কখনো আমাদের মধ্যে হয়নি। ওটা ছিল একটা দুঃস্বপ্ন। মুনা তীক্ষ্ণ চোখে তাকিয়েছে তার দিকে। মামুনার কেন জানি মনে হলো চোখ দুটোর কোনো প্রাণ নেই। পশুর চোখের মতো চোখ, যেখানে আবেগের ছায়া পড়ে না। মুনা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা চাও তুমি? হ্যাঁ, চাই। ক্ষমা চাবো না মানে? কি ভাবো তুমি আমাকে? পশু? না, পশু ভাবি না, মানুষই ভাবি। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? ঠিক আছে, করলাম। এখন আমি উঠব। পাগল! এখনই উঠবে মানে? রাত ৮টা পর্যন্ত থাকবে। তারপর আমি তোমাকে বাসায় পৌঁছে দেব এবং তোমাদের বাসায় রাতে খাবো। তোমার মামার সঙ্গে কথা বলে আমার বিয়ের ডেট ফাইনাল করব। বিয়েটা ১ সপ্তাহের ভেতর সেরে ফেলতে হবে। এমনিতে যথেষ্ট দেরি হয়ে গেছে। মামুন অবাক হয়ে দেখল মুনা উঠে দাঁড়াচ্ছে। সে কি সত্যি চলে যাবে? মামুন হাত ধরে তাকে টেনে বসতে গেল। মুনা কঠিন স্বরে বলল, হাত ছাড়ো। মামুন হাত ছেড়ে দিল। মুনা নিচু গলায় অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে এসেছিলাম একটা কথা বলার জন্য। কথাটা হচ্ছে, তোমাকে আমি বিয়ে করব না। কি বলছো পাগলের মতো? যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি ১ সপ্তাহ ধরেই ভেবেছি। আজ তোমাকে বললাম। সামান্য একটা অ্যাক্সিডেন্টকে তুমি এত বড় করে দেখছো কেন? ভিক্টোরিয়ান যুগের কোনো মহিলা তো তুমি না। এ কালের মেয়ে, এ যুগের মেয়ে। আমি কোন যুগের মহিলা জানি না। যে কথাটা বলতে এসেছিলাম বলে গেলাম। শোনো মোনা, শোনো আমার কথা। ছেলে মানুষের একটা সীমা থাকা দরকার। আমার কথাটা শুনো। শান্ত হয়ে বসো। মোনা কঠিন স্বরে বলল, আমার হাত ছাড়ো, নয়তো আমি চেঁচিয়ে বাড়ি মাথায় করব। মামুন হাত ছেড়ে দিল। মুনা ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো। একবার পিছনে ফিরে তাকালো না। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যার আগে আগে সবকিছু কেমন অন্যরকম লাগে। পরিচিত ঘরবাড়ি, এমনকি পরিচিত মানুষকেও অপরিচিত মনে হয়। মোনা রিকশা করে বাড়ি ফিরছে। তার বারবার মনে হচ্ছে নিতান্তই অচেনা একটা শহরে, অজানা একটা রাস্তায় তার রিকশা যাচ্ছে। এই বোধহয় ভালো। চেনা মানুষের চেয়ে অচেনা মানুষই ভালো। মুনা বাড়ি ফিরল সন্ধ্যার পার করে। রিকশা থেকে নেমেই দেখল বাকের ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাকেরকে লাগছে ভূতের মতো। সে মুনাকে দেখেই লম্বা পা ফেলে এগিয়ে এলো। ভারী গলায় বলল, সন্ধ্যার পর মেয়েদের এমন একা একা ঘোরাফেরা করা ঠিক না। রোজ চেষ্টা করবে সন্ধ্যার আগে ফিরতে। আপনি কি সারাদিনই এই জায়গায় দাঁড়িয়েছিলেন? আরে না, কি যে বলো, আমার কাজ আছে না। বাকির সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুনা বিরক্ত গলায় বলল, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? বাকির থমকে দাঁড়ালো। অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে? কিছুই হয়নি। হবে আবার কি? কাঁদছো কেন? কি আশ্চর্য! আমি কাঁদছি কেন সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? না, তা না। তোমাকে কাঁদতে দেখে মনটা খারাপ হয়ে গেল। কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি। আর বললেও আপনার কিছু যায় আসে না। প্লিজ, আমাকে বিরক্ত করবেন না। না না, বিরক্ত করব কেন? যাও, বাসায় যাও। মুনা ক্লান্ত পায়ে এগিয়ে গেল। বাকের তাকিয়ে রইল। মুনাকে সে ছোটবেলা থেকেই দেখে আসছে। তাকে সে কখনো কাঁদতে দেখেনি। কত রকম দুঃখ থাকে মানুষের। মানুষের জন্মানোটাই একটা বাজে ব্যাপার। বাগের এগিয়ে গেল। ৭টার উপর বাজে। বয়েজ ক্লাবে নাটকের রিহার্সেল শুরু হবে। ছেলে ছোকরাদের কারবার। বয়স্ক কারো থাকার দরকার। নাটকের জন্য টাকা তুলে দিতে হবে। ৪-৫ হাজার টাকার কমে নাটক নামানো যায় না। এরা হুট করে একটা ডিসিশন নেয়, ঝামেলা সামলাতে হয় তাকে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। এত রাতে রান্নাঘরে কে? মুনা ঘড়ি দেখল। রাত ২টা। চোর নাকি? বাসন কোসন নাড়াচাড়া হচ্ছে।
চোররা এত শব্দ করে কিছু করবে না, তাছাড়া সে জেগে আছে। টেবিল ল্যাম্প জ্বলছে, চোর আসার কথা না। একবার দেখে হেলে হয়, কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে। আগে কখনো এরকম হতো না, কিন্তু এখন কোত্থেকে একটা ভয় ঢুকে গেছে মনে। সন্ধ্যার পরপর একা একা রিকশায় চড়তে ভয় করে, দুপুর রাতে ঘুম ভাঙলে ভয় করে। মুনা নিচু স্বরে ডাকলো, বকুল, বকুল। বকুল নড়ল না। তার ঘুম পাথরের মতো। টেনে বিছানা থেকে নামালেও ঘুম ভাঙবে না। বিয়ে হলে এই মেয়ের খুব ঝামেলা হবে, স্বামী বেচারা খুব বিরক্ত হবে। পৃথিবীর সব স্বামীরাই বোধহয় চায় রাতে গায়ে হাত দেওয়ার মাত্র স্ত্রী জেগে উঠবে, অদূরে গলায় বলবে, কি চাও? মুনা এসব আজে বাজে কথা ভাবছে কেন? তার নিজের উপর রাগ লাগলো। সে বকুলের শাড়ি ঠিক করে দিল। এত বড় মেয়ে, কিন্তু কি বিশ্রী ঘুমাবার ভঙ্গি! বকুল, বকুল। বকুল পাশ ফিরল, কিন্তু কোনো শব্দ করল না। তার মুখ হাসি হাসি। সুন্দর কোনো স্বপ্ন দেখছে বোধহয়। ওর বয়সে সে শুধু ভয়ের স্বপ্ন দেখত। একটা স্বপ্ন ছিল সাপের। স্বপ্নটা এত স্পষ্ট যে সবসময় মনে হতো সত্যি। সে পুকুরে গোসল করতে গিয়েছে। পানিতে পা ছোঁয়াবার সঙ্গে সঙ্গে পানিতে ভাসতে ভাসতে একটা সাপ আসতে থাকে তার দিকে। সে দৌড়তে শুরু করে। সাপটা তার পিছু ছাড়ে না। সে পাগলের মতো কত অলিতে গলিতে ঢোকে, কিন্তু সাপটা তার পিছেই থাকে। পেছনে ফিরলেই সে দেখে লাল পুঁতির মতো দুটি চোখ, চেরা জিভ। কি কুৎসিত স্বপ্ন! এমনিতেই কত ভয়াবহ সমস্যা মানুষের থাকে। ঘুমের মধ্যে সে সবসময় উঠে আসতে হবে। স্বপ্নটা কেন সবসময় আনন্দের হয় না? বকুল, বকুল। কি? ওর তো একটু রান্নাঘরটা দেখে আসি, কে যেন খুটখাট করছে। বকুল উঠে বসলো, বিছানা থেকে নামলো। তার ঘুম কাটেনি। উঠে দাঁড়াতে গিয়ে সে হেলে পড়ে যাচ্ছে, চোখ আধা বোজা। কিন্তু মুনার মায়া লাগছে। ঘুম না ভাঙালেই হতো। স্বপ্ন দেখছিলি নাকি? এই বকুল। না। কটা বাজে আপা? 2:05। তারা দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দা বেশ ঠান্ডা। কার্তিক মাসের মাঝামাঝি ঠান্ডা হবারই কথা, কিন্তু ঘরের ভেতরটা গুমোট গরম। এখনো ফ্যান ছেড়ে ঘুমোতে হয়। যখন পুরোপুরি শীত পড়বে তখন এই ঘরটা হয়ে যাবে হিমশীতল। কি অদ্ভুত যে বাড়ি! রান্নাঘরে কিছুই নেই, জানালা বন্ধ, শিকল তোলা। বকুল বলল, ইঁদুর শব্দ করছে আপা, খুব ইঁদুর হয়েছে। এত মোটা একটা ধাড়ি ইঁদুর দেখেছি। মোনা কিছু বলল না। বকুল হাই তুলছে। ঘুম ভাঙিয়ে ওকে তুলে আনাটা খুব অন্যায় হয়েছে। কে কে কথা বলছে? সকোছা মোটা গলা শব্দ শোনা গেল। মোনা বলল, মামা আমি। সকোছা আবার কিছু বললেন না। মোনা ভেবেছিল মামা জিজ্ঞেস করবেন এত রাতে কি করছিস, তারপর দরজা খুলে বেরিয়ে আসবেন, কিন্তু তিনি তা করছেন না। মামা কি বদলে যাচ্ছেন? হঠাৎ একা হয়ে পড়লে মানুষ দ্রুত বদলে যেতে শুরু করে। মোনা নিজেও কি বদলাচ্ছে? বকুল শোয়ামাত্র ঘুমিয়ে পড়ল। হয়তো প্রায় সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিড়বিড় করে কী সব যেন বলছে। কেমন গম্ভীর শোনাচ্ছে তার গলা। ঘুমের মধ্যে মানুষের গলার স্বর বদলে যায় নাকি? মোনা বাতি নিভিয়ে দিল। ঘুম আসবে না। বাকি রাতটা কাটাতে হবে জেগে। ইদানিং তার ঘুমের সমস্যা হচ্ছে। সন্ধ্যায় খুব ঘুম পায়। চোখের পাতা খুলে রাখা যায় না, এমন ঘুম। বিছানায় শোয়াবার সঙ্গে সঙ্গে ঘুম কেটে যায়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিলে হয়। উঠতে ইচ্ছা হচ্ছে না। তবু সে উঠল, কিন্তু তার ধারণা হলো ফ্যান বন্ধ করলেই আবার গরম লাগতে শুরু করবে। আবার বিছানা ছেড়ে নামতে হবে ফ্যান ছাড়াবার জন্য। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। ইঁদুর। ইঁদুরের উপদ্রব আগে ছিল না, হঠাৎ হয়েছে। শুধু নয়, সেই সঙ্গে প্রচুর তেলাপোকা। এত তেলাপোকা আগে ছিল না। ওই দিন বাবু বলছিল মা মারা যাবার পর বাড়িটা অন্যরকম হয়ে গেছে বলে সে নিজেই লজ্জা পেয়ে গেল। এটা একটা সাধারণ সহজ কথা,
এর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নেই। মামির মৃত্যুর পর বাড়িটা সত্যি সত্যি কিছু বদলেছে। মনে হয় বাড়িটা আগের মতো নেই। পরিবর্তন কোথায় হয়েছে তা অবশ্য ধরা যাচ্ছে না। ভেতরের দিকে দরজা খোলার শব্দ হচ্ছে। মামা জেগেছেন। বারান্দায় ইজি চেয়ারে তিনি এখন বসে থাকবেন। রাত ৩টা ৩:৩০টার দিকে তিনি জেগে ওঠেন। তারপর আর ঘুম হয় না। বুড়ো বয়সে কত রকম সমস্যা, কিংবা কে জানে এটা হয়তো তেমন কোনো সমস্যা নয়। বুড়োদের হয়তো জেগে থাকতেই ভালো লাগে। মামা আজ ইজি চেয়ারে শুয়ে নেই, হাঁটাহাঁটি করছেন। ৩:৩০ কি বেজে গেছে? মোনা ঘড়ি দেখতে চেষ্টা করলো। আগের ঘড়িটা অন্ধকারের সময় দেখা যেত, এটা দেখা যায় না। রেডিয়াম ডায়াল নেই। বাতি জ্বালাতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে থাকার চেয়ে বাতি জ্বালিয়ে ঘড়িটা দেখা যেতে পারে। কিছুক্ষণ গল্প করা যেতে পারে মামার সঙ্গে। শওকত সাহেব বিস্মিত হয়ে বললেন, তুই এখনো জেগে? মোনা মাথা নাড়ল। প্রায় জেগে থাকিস নাকি? বাতি জ্বালা দেখি। থাকে। শরীর ঠিক আছে তো? আছে। একটা চেয়ার এনে আমার কাছে বস দেখি। না মামা, আমি এখন শুয়ে পড়ব। ঘুম আসছে। ৫-১০ মিনিট বস। মুনা চেয়ার নিয়ে এলো। শওকত সাহেব মুনার পিঠে হাত রেখে কোমল স্বরে বললেন, শুনলাম অফিস থেকে ছুটি নিয়েছিস। কি হয়েছে? কিছু হয়নি, হবে কি? শরীরটা খারাপ, তাই ছুটি নিলাম। মামুনকে তো আর এই বাড়িতে আসতে দেখি না। আমি আসতে নিষেধ করেছি, তাই আসে না। মামা, তোমাকে তো একবার বলেছি ওকে আমি এখন পছন্দ করি না। ওই প্রসঙ্গ থাক। একটা মানুষকে এতদিন ধরে পছন্দ করে আসছিস, বিয়ে ঠিকঠাক, এখন হঠাৎ করে। মামা, ওই প্রসঙ্গ বাদ দাও। বাদ দেবো কেন? জানতেও পারবো না? না, পারবে না। এত জেনে কি করবে? বেশি জানা ভালো না। মোনা হাসতে চেষ্টা করলো। তার ইচ্ছে করছে উঠে চলে যেতে, কিন্তু যেতে পারছে না, কারণ মামা তার পিঠে হাত রেখেছেন। পিঠ থেকে হাত নামিয়ে উঠে চলে যাওয়া যায় না। মামুনকে একবার আসতে বলিস, ওর সঙ্গে কথা বলবো। মামা, পিঠ থেকে হাত নামাও। আমি এখন ঘুমাবো। এখন ঘুমিয়ে কি করবি? ভোর তো হয়েই গেল। তোর তো অফিসও নেই। আয়, গল্প করে রাতটা কাটিয়ে দেই। কিছুক্ষণ শুয়ে থাকবো, চোখ জ্বালা করছে। শওকত সাহেব হাত নামিয়ে নিলেন। তার নিজেরও কেমন ঝিমুনি এসে যাচ্ছে। বয়স হয়ে যাচ্ছে। একটা বয়সের পর সবাই খুব ঝিমোতে পছন্দ করে। ঝিমুনের মতো বয়স কি হয়েছে তার? রিটায়ারমেন্টের এখনো ৩ বছর বাকি। বরুণবাবুর ৩ বছর বাকি। চুল পাকা ছাড়া মাথার সব চুল কালো। ঝিমোতে ঝিমোতে শওকত সাহেব একসময় সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। তাকে ডেকে তুলল বকুল। তিনি দেখলেন রোদের চারদিক ঝলমল করছে। এত বেলা হয়ে গেছে তিনি কল্পনাও করেননি। কটা বাজে রে? 10টা। কি সর্বনাশ, আগে রাখিসনি কেন? মোনা আপা নিষেধ করে গিয়েছে। নিষেধ করলেই হলো? আমার কি অফিস টফিস নাই? শওকত সাহেব অসম্ভব ব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই হোক 11টার আগে অফিসে পৌঁছাতে হবে। বড় সাহেব 11টার সময় আসেন। এসেই একবার চারদিক চোখ বুলিয়ে যান। কে কে এখনো আসেনি সেটা মনে মনে নোট করেন। বকুল, জি। মুনাকে ডেকে আন। আপা তো বের হয়ে গেছে। কোথায় গেছে? অফিস থেকে তো ছুটি নিয়েছে শুনলাম। কোথায় গেছে জানি না বাবা, কিছু জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করিসনি কেন? কাল জিজ্ঞেস করেছিলাম, তাতে খুব রেগে গেল। রাগলে রাখবে, রোজ জিজ্ঞেস করবি। ওর ব্যাপারটা কি? জানি না বাবা। জানি না বললে তো হবে না, জানতে হবে। মুনা কাঁধে কালো ব্যাগ ঝুলিয়ে হাঁটছে। কয়দিন ধরে সে এরকম করছে, উদ্দেশ্যবিহীন হাঁটা। কোনো একটা দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়ান, তারপর আবার হাঁটেন। আকাশে গনগনে সূর্য। ঘামে মুনার মুখ চটচট করছে, কিন্তু ভালো লাগছে হাঁটতে। মনে হচ্ছে কোথাও কোনো বন্ধন নেই, অফিসের তাড়া নেই, ঘর ফেরার আকর্ষণ নেই, শুধু হেঁটে বেড়ান। মুনা 11টার সময় রিক্সা নিল, যাবে যাত্রাবাড়ি।
যাত্রাবাড়িতে তার এক চাচা থাকেন, মনির চাচা। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। হঠাৎ করেই তার কথা মনে পড়ল। মুনার দুঃসময়ে তিনি কোনো রকম দায়িত্ব নেননি। মুখ শুকনো করে বলেছিলেন, নিজের ছেলে মেয়ের মানুষ করতে পারি না, আর অন্যের মেয়ে মানুষ করব কিভাবে? অসম্ভব। মেয়ের মামা আছে তো, তারা দেখুক। আমি গরিব মানুষ, নিজেরই চলে না। মুবিন সাহেব বাড়িতেই ছিলেন। তিনি মুনাকে দেখে খুব অবাক হলেন। ভারী গলায় বললেন, কি রে, তুই কি মনে করে? ভালো আছিস? ভালোই আছি। আপনি কেমন আছেন? আমার আর থাকা, ব্লাড প্রেশার, নড়তে চড়তে পারি না। আপনি একা নাকি? আর কেউ নেই? আছে, সবাই আছে। যা ভেতরে যা। সবাই যথেষ্ট খাতির যত্ন করলো। চাচি মুনাকে আড়ালে ডেকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনেক দুঃখের কথা বললেন। বড় ছেলের বিয়ে দিয়েছেন, বৌমা মিচকা শয়তান। এর কথা তাকে লাগাচ্ছে, তার কথা ওকে লাগাচ্ছে। বড় মেয়ের এখনো বিয়ে হয়নি, কিন্তু ছোটটা বিয়ে করে ফেলেছে। তার একটা বাচ্চাও আছে। জামাইয়ের কোনো চাকরি বাকরি নাই, শ্বশুর বাড়িতে থাকে। মুরব্বীদের সামনে সিগারেট খায়। হায়া শরম কিচ্ছু নেই, আদব কায়দা তো নাই। মুনা অবাক হয়ে লক্ষ্য করলো কেউ তার কথা বিশেষ জানতে চাচ্ছে না। সবাই নিজেদের সমস্যা বলতে ব্যস্ত। অন্যের ব্যাপারে কোনো মাথার ব্যথা নেই। মুনা থাকতে থাকতে ছোট মেয়ে তার স্বামীর সঙ্গে একটা কুৎসিত ঝগড়া করে ফেলল। তুই তকারে গালিগালাজ বিশ্রী কাণ্ড। বাইরের একজন মানুষ আছে, এ নিয়ে কেউ চিন্তায় নয়। অন্যদের ভাবভঙ্গি দেখে মনে হয় এটা নিত্য নৈমিত্তির ব্যাপার। কিছুক্ষণের মধ্যে থেমে যায়। বাড়ির মানুষজনের মধ্যে নতুন বউটাকে বড় ভালো লাগলো। তাকে মোটেই মিচকা শয়তান মনে হলো না। কথাবার্তা চমৎকার, বেশ বুদ্ধিসুদ্ধি আছে। মোনাকে তার ঘরে নিয়ে চা বানিয়ে খাওয়ালো। এই ছোট্ট একটুখানি ঘরে চায়ের সরঞ্জাম এবং কেরোসিন কুকার। বুঝলেন আপা, এই সংসারে কিছুদিন থাকলে মাথা খারাপ হয়ে যাবে। আলাদা যে বাসা করব সেটা উপায় নেই। ও যা টাকা পয়সা পায় তাতে সকালের নাস্তা খরচটাই ওঠে না। করে সে কি? সিনেমায় ছোটখাটো পার্ট করে। বলো কি? হুম, বেশিরভাগ গুন্ডার পার্ট পায়। মাথা কামিয়ে অভিনয় করতে হয়। মুনা বড়ই অবাক হলো। তার ধারণা ছিল না আত্মীয়ের মধ্যে কেউ সিনেমায় অভিনয় করে। সংসার চলে কিভাবে? চলে কোথায়, চলে না। দেশ থেকে চাল ডাল আসে। বাবা টুকটাক কিছু ব্যবসা করেন। এখন অসুখে পড়ে সেই ব্যবসা খুব খারাপ অবস্থা। কি যে হবে ভাবতেও পারি না। মুনাকে দুপুরবেলা খেয়ে তারপর আসতে হলো। খাবার আয়োজন বেশ ভালো। মাছ, গোশত ভাজাভুজি, অনেক কয়টা পদ বুঝাই যাচ্ছে এটা বিশেষ করে তার জন্যই করা। খাওয়া শেষ হবার পর মবিন চাচা নিজেই তাকে রিকশায় উঠিয়ে দিতে এলেন। তোর খোঁজ খবর নেই না, নেবার মতো অবস্থা আমার না। নরকে বাস করি বুঝলি। ছেলে বিয়ে দিয়ে ডাইনি ঘরে এনেছি, সব ছাড়খাড় করে দিচ্ছে। এমনিতে খুব মিষ্টি কথাবার্তা, কিন্তু আসলে বিষকন্যা। আসিস মাঝে মধ্যে, তোর কথা মনে হয় প্রায়ই। ওই দিনও তোর চাচিকে বলছিলাম। রিকশা ছুটে চলছে। মোনার ঘুম পেয়ে যাচ্ছে। বেশ কষ্ট করে তাকে জেগে থাকতে হচ্ছে। আগামীকাল কোথায় যাওয়া যায় সেটা ভাবতে ভাবতে মোনার ঘুম ভাঙার চেষ্টা করতে লাগলো।